মালদ্বীপে 4 নাইট 5 ডে বাজেট ট্যুর প্ল্যান আমরা কিভাবে করেছিলাম, হাই, মিডিয়াম এবং লো 3 ধরনের আইল্যান্ডেই থাকতে আমাদের কত খরচ হয়েছিল, কোন কোন রুম আমরা বুক করেছিলাম এবং ওয়াটার ভিলার প্রাইস কত ছিল, আর কি কি অ্যাক্টিভিটি আমরা করেছিলাম, খরচ কত ছিল, সেই সব ডিটেলস নিয়ে আমার আজকের এই ভিডিওটা। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। কোনো কোয়েরি থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিওগুলোতে লাইক করতে ভুলো না কিন্তু। হাই এভরিওয়ান, অনিমেষ, জাগরি। আমরা যাচ্ছি মালদ্বীপ হানিমুন করতে। তো গাইস, প্যাকিং শুরু করার আগে কয়েকটা জিনিস তোমাদের শেয়ার করতে চাই, যেগুলো খুবই নেসেসারি মালদ্বীপের ট্রিপ প্ল্যান করার আগে। জামা কাপড় তো নিচ্ছি, প্রচুর জামা কাপড়, ডিফারেন্ট কালার, ওকে। তার সাথে সাথে আমরা নিচ্ছি মাস্ক, সানগ্লাসেস, কালারফুল কিছু সানগ্লাসেস 2 সেট করে আমরা নিয়েছি। এটা জাগরির মেকআপ কিট। আর ওখানে যেহেতু শাইনি ওয়েদার, ট্যান খুব পড়ে, তো আমরা সানস্ক্রিন নিয়েছি একটা। এটা জাগরির গয়নার বাক্স, কিছু মেডিসিন, রেগুলার মেডিসিন, ইনো। আর এটা ওর পার্সোনাল ডায়েরি। এটা একটা ছোট্ট ব্যাগ নিয়েছি, হ্যান্ড ব্যাগ, মানে ট্রাইপড, ফোন, এগুলো নেওয়ার জন্য কিছু ক্যাশ। এটা জাগরির। এটা একটা নিয়েছি আমরা বোবো পাউচ। এটা বেসিক্যালি ফোনটা এর মধ্যে ঢুকিয়ে আমরা এটা ওয়াটারপ্রুফ করে দিতে পারি, তাহলে ভেতরে জল ঢুকবে না। আর তার সাথে নিচে আমরা একটা মাইক, ভিডিও রেকর্ড করার জন্য, একটা মাল্টি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সকেট, চার্জ দেওয়ার জন্য, পাওয়ার ব্যাংক। তার সাথে একটা ছাতা নিয়েছি খুব সুন্দর আমরা, যাতে ফটো খুব ভালো আসে, জাগরির টুপি, তার সাথে কিছু রেডি টু কুক ফুড। আর খুব সুন্দর কালারফুল দুটো বিচ স্লিপার্স আমার আর জাগরির জন্য। তো গাইস, 2 ঘন্টার টানা পরিশ্রমের পরে ফাইনালি প্যাকিং কমপ্লিট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কালকে রাতে আমরা প্যাকিং করে নিয়েছি। তো যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপের আগে তোমাদেরকে অবশ্যই তাদের কারেন্সি এক্সচেঞ্জ করা খুব দরকার। তো এখন আমি আর আমার বউ বেরোচ্ছি কারেন্সি এক্সচেঞ্জ করতে। লোকাল আরবিআই রেজিস্টার্ড ট্রেডার থেকে নিতে হবে, সবসময় এটা মাথায় রাখতে হবে। আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা চাইলে এয়ারপোর্ট থেকেও করাতে পারো, কিন্তু আমরা এখন একটা এজেন্সির কাছে যাচ্ছি কারেন্সি এক্সচেঞ্জের জন্য। তারপরে এয়ারপোর্ট থেকেও আমাদের কিছু করানোর চিন্তা ভাবনা আছে, সবই তোমাদের সাথে আমরা ডিটেলসে শেয়ার করব। তারপরে কম্পেয়ার করে তোমাদের দেখাবো কোনটা হবে চিপ, বেস্ট এন্ড সেফ মেথড টু এক্সচেঞ্জ দ্য কারেন্সি। একদম। তো গাইস, আমরা চলে এসেছি আজকে মানি এক্সচেঞ্জ করাতে। আমরা ডলারে এক্সচেঞ্জ করাবো আইনার রুপিসকে। ওরিয়েন্ট এক্সচেঞ্জ থেকে আমরা করাবো, এদের খুব ভালো রিভিউ শুনেছি। এটা অথরাইজ ডিলার আরবিআই এর ক্যাটাগরি 2। এটা বারাখাম্বা রোডে আছে, নিউ দিল্লিতে। ইন্ডিয়ান রুপিকে ইউএস ডলারে কনভার্ট করা হয়ে গেছে। ওই দিনের রেট হিসাবে পার ডলার আমরা 83 টাকা করে পেয়েছিলাম। টোটাল আমরা $600 ক্যাশ রেখেছিলাম, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 50,000 টাকার কাছাকাছি। আমাদের মানি এক্সচেঞ্জ করা হয়ে গেছে, ইন্ডিয়ান রুপিকে আমরা ডলারে কনভার্ট করে নিয়েছি। সো উই আর ভেরি হ্যাপি নাও এন্ড উই আর রেডি টু ফ্লাই। আমাদের রুম থেকে আমরা বুক করে নিয়েছিলাম একটা ক্যাব। ওই ক্যাবে করে আমরা পৌঁছে গিয়েছিলাম দিল্লি এয়ারপোর্ট। আমরা দিল্লি এয়ারপোর্ট পৌঁছে গেছি, এবার আমরা চলেছি এন্ট্রি গেটের দিকে। তবে ট্রাভেল করার আগে সাথে অবশ্যই ভ্যালিড পাসপোর্ট রাখতে হবে, করোনার ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকতে হবে, আর ইমোগা পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করে রাখতে হবে। এয়ারপোর্ট থেকেও আমরা কিছু টাকা ইউএস ডলারে কনভার্ট করেছিলাম। সেম ডেতে আমরা রেট পেয়েছিলাম পার ডলার 85 টাকা। তাই ওরিয়েন্ট এক্সচেঞ্জ আর এয়ারপোর্টের মধ্যে তুলনা করলে ওরিয়েন্ট এক্সচেঞ্জই আমাদেরকে একটুখানি কম রেট দিয়েছিল সেম ডেতে। তাই বাইরের এজেন্টটাকেই আমি চিপ বলবো এয়ারপোর্টের তুলনায় মানি এক্সচেঞ্জের ক্ষেত্রে। সিকিউরিটি চেকিংয়ের সময় আমাদেরকে আটকে দেবে, তাই ওনারা বললেন যে এটা আমরা হাতে করে নিয়ে যেতে পারবো না, এখান থেকেই আমাদেরকে ব্যাগের সাথেই নিয়ে যেতে হবে, ব্যাগের সাথেই লাগেজ ব্যাগের সাথেই দিয়ে দিতে হবে। তাই জন্য আমরা এটাকে প্যাক করে নিয়েছি, এবং প্যাক করার জন্য 600 টাকা নিল ভাই একটা ছাতার জন্য। কিনেছে 200 টাকা দিয়ে, কিন্তু নিয়েছে 600 টাকা প্যাকিং এর জন্য। এখান থেকে বম্বে থেকে মালে আমরা দুজন। এটা আমাদের দিল্লি থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইট।
ট্রিপে যাবার 2-2.5 মাস আগের থেকে ফ্লাইটের টিকিটগুলো সব বুক করে রেখেছিলাম। দিল্লি থেকে মালে যাওয়ার জন্য ফ্লাইটের ফেয়ার লেগেছিল পার হেড 9,350 টাকা করে, আর মালে থেকে দিল্লি রিটার্ন করার জন্য আমাদের ফ্লাইটের ফেয়ার পার হেড লেগেছিল 20,900 টাকা করে। তোমরা যদি যাবার 2-3 মাস আগের থেকে ফ্লাইটের টিকিটগুলো বুক করে রাখো তাহলে অনেকটাই কম ফেয়ারে তোমরা ফ্লাইটের টিকিট বুক করে নিতে পারবে। এর মধ্যে আমাদের সঙ্গে একটা প্রবলেম হয়ে গেছিল ফ্লাইট বুকিং নিয়ে, সেটা আমি আমার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মুম্বাই এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করে 6 ঘন্টা লে ওভারের পর আমরা চলে গেছিলাম মালে এয়ারপোর্ট যাবার ফ্লাইটে চড়ার জন্য। ফ্লাইটের টিকিটগুলো বুক করেছিলাম মেক মাই ট্রিপ অ্যাপের থ্রু। আমরা কোনো ট্রাভেল এজেন্সির থ্রু আমাদের ট্রিপ প্ল্যানটা করিনি, টোটালি আমরা নিজেরা গুগল আর বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে আমাদের ট্রিপ প্ল্যানটা করেছিলাম, যেহেতু আমাদের ইচ্ছা ছিল একটা বাজেট ট্রিপ প্ল্যান করার। ফ্লাইট থেকে মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডগুলোর ভিউগুলো দেখো কি অসাধারণ লাগছে, তাই না? জলের কালারটা আর আইল্যান্ডগুলো কি অসাধারণ দেখতে লাগছে। আমরা পৌঁছে গেছি মালদ্বীপ। এবার ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদেরকে ভিসাটা কালেক্ট করে নিতে হবে। মালদ্বীপের ট্রিপের জন্য অন অ্যারাইভেল ভিসা পাওয়া যায়, আগের থেকে এর জন্য কোনো ভিসার অ্যাপ্লাই বা ভিসা কালেক্ট করতে হয় না, একদম অন অ্যারাইভেল ভিসা তোমরা পেয়ে যাবে মালদ্বীপ এয়ারপোর্টে পৌঁছানোর পর। এটা হলো এয়ারপোর্টের বাইরের অংশটা। এবার আমরা যাব স্পিডবোট পয়েন্টে মাফুসি আইল্যান্ডে যাবার জন্য। এয়ারপোর্টের বাইরেই প্রচুর এজেন্সি দাঁড়িয়ে থাকে যারা তোমাদেরকে হেল্প করে দেবে স্পিডবোট বুকিং এর জন্য। স্পিডবোটে করে মালে এয়ারপোর্ট থেকে মাফুসি আইল্যান্ড পৌঁছাতে আমাদের সময় লেগেছিল মোটামুটি 40 মিনিট। এর জন্য রেন্ট নিয়েছিল $25 পার পার্সন, দুজনের লেগেছিল টোটাল $50, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 4,500 টাকার কাছাকাছি। আমরা পৌঁছে গেছি মাফুসি আইল্যান্ড। এবার আমরা যাব আমাদের বুক করা হোটেলের দিকে। আমরা বুক করেছিলাম মামাদি বুটিক হোটেলটি। এটি ছিল সি বিচ ভিউ হোটেল, একদম সমুদ্রের সামনেই ছিল এই হোটেলটি। চলো এবার তোমাদেরকে আমি রুম ট্যুর করে দেখাবো। এটা হলো হোটেলের বাইরের দিকটা। এই দেখো, এটা হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস গুলো খেতেও খুব সুস্বাদু। বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করার জন্য বা স্পিডবোট বুকিং নিয়ে কথা বলার জন্য আমরা কোনো এক্সট্রা সিম বা রোমিং রিচার্জ করাইনি, হোটেলের ওয়াইফাই দিয়েই আমরা কাজ চালিয়ে নিতে পেরেছিলাম। মামাদি বুটিক হোটেলটি পার নাইট আমাদের রেট লেগেছিল $75, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 6,500 টাকা। এটা ছিল আমাদের হোটেলের রুমটা। দেখো বেডটা কি সুন্দর ডেকোরেট করে দিয়েছে, তাই না? আমরা যেহেতু হানিমুন কাপল ছিলাম সেই জন্য আগের থেকে ওনাদেরকে বলে রেখেছিলাম বেডটা ডেকোরেট করে দেওয়ার জন্য, মানে জাস্ট অসাধারণ ডেকোরেট করেছিল। আর রুমটা ঢুকেই আমাদের মনটা পুরো একদম মোহিত হয়ে গেছিল। চলো এবার রুমের বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল একটা এসি রুম, ওদিকে রাখা ছিল দেখো দুটো নাইট ল্যাম্প, আর এদিকে রাখা আছে একটা মিনি ফ্রিজ, তার ওপরে রাখা আছে কাপ প্লেট চা কফি খাবার জন্য, পাশে দুটো জলের বোতল, টিস্যু আর দুটো টাওয়েল, আর এটা একটা মিরর। চলো এবার বাথরুমটা দেখা যাক। যে কোনো হোটেলে গেলে এটাই একটা মেইন জিনিস। না, বাথরুমটা সত্যিই খুবই ক্লিন ছিল। কোমোড, বেসিন, এই পেন্টিংটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে ছিল একটা আলমারি জামা কাপড় রাখার জন্য, একটা লোকারও ছিল যেখানে তোমরা সোনার জিনিসও রাখতে পারো। কিছুটা সময় রেস্ট নেবার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আইল্যান্ডটাকে এক্সপ্লোর করার জন্য। দেখো এখানে কি সুন্দর গান গাইছে। এবার আমরা চলে গেছিলাম পরের দিনে যে অ্যাক্টিভিটি গুলো করবো সেগুলো বুকিং এর জন্য। এখানে দেখো লেখা আছে মাফুসি ট্যুরস। এখান থেকে আমরা বুক করেছিলাম আমাদের অ্যাক্টিভিটি গুলো, আর এর মধ্যে ইনক্লুড ছিল জলের মধ্যে সমস্ত ধরনের ছবি এবং ভিডিও শুট। এই অ্যাক্টিভিটিগুলো শুরু হয় সকাল 9টায় আর এন্ড হয় দুপুর 3টে, মানে মোটামুটি প্রায় 5-6 ঘন্টার একটা জার্নি।
তো আমরা ফাইনালি ডিসাইড করলাম এই মাপুসি ট্যুরসের থেকে আমরা ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করাবো। তো আমরা একটা হাফ ডে ট্যুর করেছি, একটু দেখো তোমরা ক্লোজ আপে দেখো একটু। তো এরা নিচ্ছে $30 পার পারসন। এরা কি কি অ্যাক্টিভিটিস করাবে দেখো। একটা বিয়ার্ডো আইল্যান্ড আছে নিয়ার বাই, ওখানে রিফে গিয়ে ওরা অ্যাকচুয়ালি আমাদেরকে করাবে স্নরকেলিং, এই দুটো অ্যাক্টিভিটি। টার্টল পয়েন্ট আছে আমাদের, ওটাও পুরোটা লাখের ওপর, যে টার্টলসগুলো কখনো কখনো পাওয়া যায়, কখনো কখনো পাওয়া যায় না। তো যদি পাওয়া যায় ওদের সাথে আমরা সুইম করতে পারি। একটা কোরাল গার্ডেন আছে, ডলফিন ওয়াচও আছে, ওটাও সেম টার্টলের মতো। যদি ভাগ্য ভালো থাকে তাহলে ডলফিনগুলোকে আমরা দেখতে পাই, ওরা আমাদের সঙ্গে সঙ্গে সুইম করে করে বেরিয়ে যায়। তারপরে ওখান থেকে আমরা আমাদেরকে নিয়ে যাবে স্যান্ড ব্যাংকে, ওখানে গিয়ে ওরা আমাদেরকে লাঞ্চ করাবে। তো স্যান্ড ব্যাংকে যে লাঞ্চটা ওটা ইনক্লুডেড আছে ওদের এই $30 প্যাকেজের মধ্যে। দেখো এই স্যান্ড ব্যাংকটা অ্যাকচুয়ালি এরকম হয়, মাঝখানে স্যান্ড থেকে দুই দিকে জল থাকে। তো এইখানে একটা জিনিস এরা অ্যাডিশনাল চার্জেস নেয় $10 to $15 ডিপেন্ডিং আপন দ্য পার্সন, যে যদি তোমরা পার্সোনাল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করাতে চাও স্যান্ড ব্যাংকে। আর এই যে ভিডিওগ্রাফিটা স্যান্ড ব্যাংকে এটা হয় কমপ্লিটলি ড্রোন দিয়ে হয়, ড্রোন ফটোগ্রাফি হয়। তো আমাদের ভিডিও করে দেবে, আমাদের ফটোগ্রাফিও করে দেবে, ঠিক আছে, বাট এর জন্য অ্যাডিশনাল চার্জ নেই। তো এই ভিডিওগ্রাফিটা স্যান্ড ব্যাংকের, এটা কিন্তু এক্সক্লুডিং অফ দ্যাট $30। এবার আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, যেটার নাম ছিল কেভিয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ওখানে আমরা আমাদের রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। এটা ছিল আমাদের হোটেল মাফুসিতে মামাদি বুটিকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে ছিল 2 ধরনের ব্রেড, একটা অমলেট, একটা চিকেন সসেজ, একটা টোস্ট আর কিছু ফ্রুটস, আর তার সঙ্গে বাটার আর জ্যাম, আর একটা ছিল ফ্রুট জুস। আর এটা হলো আমাদের হোটেল থেকে দেখো বাইরের ভিউটা, একদম সি বিচের সামনেই ছিল আমাদের হোটেলটা। দেখো এখানে নীল জল দেখা যাচ্ছে দূরে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গিয়েছিলাম ওয়াটার অ্যাক্টিভিটি করার ইকুইপমেন্ট গুলো কালেক্ট করার জন্য। এই যে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য সব ইকুইপমেন্ট গুলো আমরা নিয়ে নিয়েছি, এবার আমরা যাব ওয়াটার অ্যাক্টিভিটি করতে। স্পিড বোটে করে আমরা এবার চলেছি ওয়াটার অ্যাক্টিভিটি করার পয়েন্টগুলোতে। এই দেখো এই জায়গাটায় অনেক মাছ এসে গেছে, এবার ওনারা প্র্যাকটিস করাচ্ছেন কিভাবে স্নরকেলিং করতে হবে। আমরা দুজনে এই প্রথমবার এরকম গভীর সমুদ্রে স্নরকেলিং করছি, সেই জন্য আমরা একটু ভয়ে ছিলাম। তাই জন্য আমরা একটু দেখে নিচ্ছিলাম অন্যদেরকে দিয়ে কিভাবে ওনারা প্র্যাকটিস করাচ্ছেন। আর এমনিতেও আমার একটু জলে ভয় লাগে, সেই জন্য আমি আর একটু ভয়ে ছিলাম। The problem is scared. Yes. Everyone will be scared at the first time. এবার আমি জলে নেমে গেছিলাম স্নরকেলিংটাকে প্র্যাকটিস করার জন্য, কিন্তু দেখো আমি জলকে এতটাই ভয় পাই যে আমাকে যিনি ট্রেনার ছিলেন ওনার হাতটা আমি কিছুতেই ছাড়ছিলাম না। মানে উনি আমাকে বারবার ধরে বলছিলেন যে তুমি আমার হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো, তবেই তুমি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমার মুখে পাইপটাও আছে, সেই জন্য আমি ভালোভাবে বলতে পারছিলাম না। আমি না আপনাকে আমি ছাড়বো না, আপনাকে ধরে ডাকবো, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন আমাকে ছেড়ে দেওয়ার জন্য, আর আমি ওনাকে তত জোরে জোরে ধরছিলাম।
very good. Your breathing, everything is very good. Super. জীবনে এই প্রথমবার আমি এরকম এত গভীর সমুদ্রে মাছেদের সাথে সাঁতার কাটলাম। এক্সপিরিয়েন্সটা সত্যি একদম অনবদ্য ছিল। যেমন ভয় ছিল তেমন এক্সাইটমেন্টও মনের মধ্যে কাজ করছিল। দুজনে মিলে একসাথে করে এরকম সমুদ্রের গভীর সমুদ্রের মধ্যে মাছেদের সাথে সাঁতার কাটার এক্সপিরিয়েন্সটা সত্যি দারুণ। প্রথম খুবই ভয় লাগছিল। আমি আর ও দুজনে মিলে কয়েকবার করে ভয়ে জলও খেয়ে নিয়েছিলাম। ওই যে পাইপটা দেওয়া আছে না মুখে, ওটা ভালোভাবে আমরা লাগাতে পারছিলাম না, নিঃশ্বাসটাও ভালোভাবে নিতে পারছিলাম না। সেই জন্য এই সমুদ্রের নোনা জল কয়েকবার আমরা খেয়েও ফেলেছিলাম। কিন্তু কিছুটা সময় প্র্যাকটিস করার পর এবং সমুদ্রের জলে আর মাছেদের সাথে কিছুটা সময় সাঁতার কাটার পর আমাদের দুজনেরই ভয়টা একদম চলে গেছিল। তারপর আমাদের এতটাই ভালো লাগছিল আর এতটাই আমরা এনজয় করছিলাম, আমাদের সমুদ্র থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না। তারপরে আমরা কচ্ছপের সঙ্গে সাঁতার কাটলাম, কোরাল গার্ডেনে গেলাম এবং এই এক্সপিরিয়েন্সগুলো সত্যি অনবদ্য ছিল আমাদের কাছে। কিছুটা সময় মাছেদের সাথে সাঁতার কাটার পর আমরা চলে গেছিলাম কোরাল গার্ডেনে। ওখান থেকে আমরা চলে গেছিলাম টার্টেলের সঙ্গে সাঁতার কাটতে। এই টার্টেলের সঙ্গে সাঁতার কাটার এক্সপিরিয়েন্সটা সত্যি একদম অন্যরকম ছিল। খুবই ভালো লাগছিল আমাদের দুজনের। এরকম জীবনে যে কখনো আমি এক্সপিরিয়েন্স করব, জলের সাথে এতটা সময় কাটাবো, জলকে আমি এত ভয় পাই, সেই ভয়কে উপেক্ষা করেও এত গভীর সমুদ্রে এতটা সময় যে জলের মধ্যে আমি কাটাতে পারবো সেটা আমিও নিজে কোনোদিনই ভাবতে পারিনি। সত্যি এরকম ধরনের অ্যাডভেঞ্চার মানুষের করা উচিত। কিছুটা সময় টার্টেলের সাথে কাটানোর পর আমরা চলে গেছিলাম ডলফিন পয়েন্টে। যদিও এই জিনিসগুলো ভাগ্যের ব্যাপার, সবসময় যে ডলফিনকে দেখা যায় তা না, কিন্তু আমরা গেছিলাম ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর অনেক ডলফিন দেখতে পেয়েছিলাম। মানে তখন ফার্স্ট ডলফিনগুলোকে দেখার পর মানে আমরা সবাই জাহাজের মধ্যে যতজন ছিলাম সবাই চিল্লে উঠেছিলাম ডলফিন ডলফিন করে। আর এত সুন্দর লাগছিল এই ডলফিনের সাঁতার কাটার জিনিসগুলো। আমি আজ অব্দি টিভিতে বা ফোনেই দেখে এসেছি, কিন্তু নিজের চোখে দেখে এরকম ধরনের এক্সপিরিয়েন্স করা সত্যি একটা আলাদা অনুভূতি এনে দিয়েছিল। বিশেষ করে বেবি ডলফিনগুলো যখন জাম্প মারছিল সেইগুলো দেখতে যে কি অসাধারণ লাগছিল, এগুলো সত্যি নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এবার আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ করার প্ল্যান ছিল স্যান্ড ব্যাংকে, কিন্তু ওই সময় স্যান্ড ব্যাংকে জল উঠে গেছিল, সেই জন্য আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসেছিল লাঞ্চের জন্য। দেখো এখানে ছিল 2টো আপেল, 2টো ফ্রুট জুস, আর ওখানে আছে সাদা রাইস, চিকেনের একটা আইটেম আর স্যালাড। খাবারগুলো সত্যি খুবই টেস্টি ছিল। এই মাফুসি ট্যুরসকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অ্যাক্টিভিটিগুলো করানোর জন্য। ওনাদের বিহেভিয়ার, অ্যাক্টিভিটি করানোর ধরন, খাবারের কোয়ালিটি সবকিছুই খুবই অসাধারণ ছিল। চলো গাইস, একটু টায়ার্ড হয়ে গেছি, খাবার দিয়ে দিয়েছে, চলো খাওয়া যাক। খাওয়া দাওয়া সেরে ওখানে কিছুটা সময় কাটিয়ে আবার ওই স্পিড বোটে করে আমরা ফিরে গেছিলাম মাফুসি আইল্যান্ডে। রুমে পৌঁছে কিছুটা সময় রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আইল্যান্ডটাকে এক্সপ্লোর করার জন্য। এবার আমরা গেছিলাম এই আইল্যান্ডের দোকানগুলোকে এক্সপ্লোর করার জন্য। আমি যেখানেই যাই না কেন সেখান থেকে স্মৃতি হিসাবে আমি কিছু না কিছু কিনে নিয়ে আসি, তো এখানেও তো ছাড়ার প্রাপ্ত আমি নই। সেই জন্য এই দোকানগুলোতে আমি ঘুরছিলাম যে কোনো একটা পছন্দের জিনিস আমার রিজনেবল প্রাইসের মধ্যে যদি আমি কালেক্ট করে নিতে পারি আমার স্মৃতি হিসাবে, যে আমি কোনো সময় মালদ্বীপ এসেছিলাম। সব দোকানে কালেকশনও খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু ওখানে যেহেতু সবকিছু ডলারে, আমাদের ইন্ডিয়ান হিসাবে করতে গেলে প্রাইসটা অনেকটাই পড়ে যায়। সেই জন্য আমি দেখছিলাম একটু সস্তার মধ্যে কোনো জিনিস যদি নেওয়া যায়। ওখানে শাঁখের জিনিস, বিভিন্ন ধরনের ব্যাগ, ঝিনুকের জিনিস সবই খুব সুন্দর সুন্দর ছিল। অবশেষে এই দোকানটি থেকে দেখো আমার এই জিনিসটা পছন্দ হয়েছে। এটা নিলাম, $10 পড়লো এটার জন্য। আমার তো খুব পছন্দ হয়েছে। এই মালদ্বীপে এসেছি যখন কিছু একটা তো স্মৃতি বানিয়ে যেতেই হবে, তাই জন্য আমি এটা নিয়েছি। এরপর আমরা চলে গেলাম আমাদের ডিনারের জন্য। এটা ছিল মালদ্বীপে আমাদের সেকেন্ড নাইট ডিনার।
সি বিচের ধারে চেয়ার টেবিল পেতে বেশ সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল এই সান বিচ রেস্টুরেন্টটা। ওই জায়গাতে বসেই আমরা আমাদের সেকেন্ড ডেতে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। রাতের ডিনারের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা গ্রিলড ফিশ, রাইস, সাথে কিছু ভেজ আর নন ভেজ কারি, আর অবশ্যই করে দুটো ফ্রুট জুস, যেটা আমরা প্রত্যেকটা রেস্টুরেন্টেই প্রায় টেস্ট করেছি বিভিন্ন ধরনের ফ্রুট জুস। এই ফ্রুট জুস দুটো কমতি কিছু ছিল না, খুবই সুস্বাদু ছিল এই ফ্রুট জুস দুটো। এটা ছিল মালদ্বীপে আমাদের থার্ড ডে। সকাল করে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ফিয়ালহুই আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা এবার যাব একটা প্রাইভেট আইল্যান্ডে। আমরা আছি ফিয়ালহুই আইল্যান্ডে, ওখানে ওয়াটার ভিলাতে আমরা একটা রাত কাটাবো। আর আমরা মাফুসিতে যেই হোটেলে ছিলাম মামাদি, ওখান থেকে আমাদেরকে স্পিড বোটের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আমাদের টোটাল লেগেছে $80 দুজনের জন্য, 40 করে। এবার ওয়াটার ভিলায় গিয়ে আমি তোমাদেরকে বাকি ডিটেলসটা শেয়ার করবো। বাই বাই মাফুসি। Bye bye. It's been a wonderful 2 nights. এবার ফিয়ালহুই আইল্যান্ডের একজন স্টাফ আমাদেরকে কি ফর্মালিটি ফর্ম ভরতে হবে সেইগুলো বুঝিয়ে দিচ্ছেন, আর কি কি ফেসিলিটি আছে সেইগুলো বুঝিয়ে দিচ্ছেন। ততক্ষণে দেখো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে। এখানে ওয়াটার ভিলার রুমের এন্ট্রির আগে রুমের রেন্টটা পুরোটা পে করে দিতে হয়। ওয়াটার ভিলার রুমের জন্য আমাদের রেন্ট লেগেছিল $550, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 46,000 টাকার কাছাকাছি। এখানে কিছু টাকা আমরা ক্যাশ দিয়েছিলাম আর কিছু টাকা কার্ডে পে করেছিলাম। কার্ডের জন্য অনি ইউজ করেছিল ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড। আমরা তো প্রায় এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম যে মালদ্বীপের কোনো প্রাইভেট আইল্যান্ডের ওয়াটার ভিলাতে আমাদের থাকা হবে না, কারণ যে কটা ওয়াটার ভিলায় আমরা সার্চ করছিলাম প্রত্যেকটারই স্টার্টিং প্রাইসই ছিল 70,000 থেকে, তারপর তো বাদই দাও 1 লাখ 1.5 লাখ যত তুমি হাই রেঞ্জে উঠতে পারবে। এতটা বাজেট তো আমাদের ছিল না। আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল একটু বাজেট ট্রিপ প্ল্যান করার, সেই জন্য আমরা এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম। যতগুলো ট্রাভেল অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, সব জায়গা থেকেই চেক করে আমরা দেখছিলাম 70,000-এর নিচে কোনো কিছু ছিল না। তখন আমরা একটা বুদ্ধি খাটালাম, যদি আমরা ওই প্রাইভেট আইল্যান্ডের ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে এনকোয়ারি করি তাহলে কি ওনারা আমাদেরকে এতটা দামেই দেবেন না একটু কম দামে দেবেন। তো এরকম ধরনের ওয়াটার ভিলা আছে, যে কটা প্রাইভেট আইল্যান্ড ছিল মোটামুটি কতকগুলো চুজ করে আমরা তাদের ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে এনকোয়ারি করছিলাম। এরকম ভাবে এনকোয়ারি করতে করতে দেখলাম ফিয়ালহুই আইল্যান্ডের ওয়াটার ভিলাগুলো দেখতেও খুব সুন্দর, আর ওরা আমাদেরকে একটু সস্তাতেও দিচ্ছে। এরকম ভাবে ওনাদের সাথে ডাইরেক্ট কথা বলে মেল কমিউনিকেশন করতে করতে, একটুখানি নেগোশিয়েট এদিক ওদিক করতে করতে আমরা ফাইনাল করি যে আমরা প্রাইভেট আইল্যান্ড ফিয়ালহুইর ওয়াটার ভিলাতেই আমরা থাকবো। ওয়াটার ভিলার রুম, চলো এবার তোমাদেরকে আমি রুম ট্যুর করে দেখাবো। এখানে রাখা ছিল চা কফি খাবার সরঞ্জাম, এটা চার্জেবল ছিল না। পাশে রাখা ছিল দুটো জলের বোতল, টিস্যু, আর এই যে এরিয়াটা দেখছো এখানে ছিল কিছু চকলেট, স্ন্যাক্স আর সফট ড্রিঙ্কস। ওই এরিয়াটা পুরোটাই ছিল চার্জেবল, ওখান থেকে কোনো কিছু নিলে চেক আউটের সময় বিলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। আর পার ডে ওনারা 2টি করেই জলের বোতল দেবেন। এক্সট্রা কোনো জলের বোতল লাগলে সেটাও চেক আউটের সময় বিলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। The intersection is chargeable. That part. এখানেও কিছু ড্রিঙ্কস রাখা, but this is also chargeable.
তুমি চলো এবার তোমাদের বেডরুমটা রাখো। সোফা, এটা আমাদের বেড। টাওয়ালগুলো ওরা দিয়েছে, এই টাওয়ালগুলো অ্যাকচুয়ালি বিচে নামার জন্য। গ্রিন টাওয়েল গুলো বিচের জন্য আর হোয়াইট টাওয়েল গুলো বাথরুমে ইউজ করার জন্য। এখানে যে গ্রিন টাওয়েল গুলো দেওয়া আছে এগুলো বিচের জন্য। চলো এবার আমি তোমাদের বাথরুম এখানে আমাদের আলমারি দিয়েছে জামাকাপড় রাখার জন্য। আলমারি হ্যান্ড বাথ ব্রেড দিয়েছে। একটা আমব্রেলা আছে, লাইফ জ্যাকেট। আর এখানে বসে তুমি রিল্যাক্স করতে পারবে, আয়নায় দেখি নিজেকে আমি যেমন করছি। এটা আমাদের বাথরুম, বেসিন, এখানে বাথরুম ইউজ করার সাবান শ্যাম্পু রাখা আছে। আর এটা হলো আমাদের বাথটাব। আর এখান থেকে ওই সুন্দর ভিউটা তুমি স্নান করতে করতে দেখতে পাবে। এই রুম থেকে এটা আমাদের ভিউ। ওয়াটার ভিলা ট্যুর। ফাইনালি আমরা ওয়াটার ভিলাতে আছি এখন। হ্যালো এভরিওয়ান, আমরা ফেয়ালুই আইল্যান্ডে চেক ইন করে নিয়েছি। এই হলো আমাদের পিছনের রুমটা। এবার হালকা রেস্ট নিয়ে আমরা দুজনে ড্রেস আপ করে বেরিয়েছি একটু আইল্যান্ডটা এক্সপ্লোর করবো বলে। চলো। অনি আর আমি দুজনেই একবার করে ঝুলায় শুয়ে মজা নিয়ে নিচ্ছিলাম যে এরকম ভাবে ঝুলায় শুয়ে দোল খেতে খেতে সমুদ্রের ভিউটা দেখতে কেমন লাগে। মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাই। বিচের ধারে পুরো সূর্য, হাওয়া আসছে আর জলের শব্দ, আহা স্বর্গ স্বর্গ।
অনেকটা সময় বিচের ধারে আর সমুদ্রের জলে কাটানোর পর আমরা একটু জিরিয়ে নিচ্ছিলাম। সাথে নিয়ে নিয়েছিলাম 2টো অরেঞ্জ জুস, যেগুলোর প্রাইস ছিল $8 করে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 700 টাকার কাছাকাছি। গাইস, একটা ইনফরমেশন দেওয়া আছে, এইখানে যে কোনো কিছু খেলে ইমিডিয়েটলি পে করার দরকার নেই। রুম নাম্বার দিয়ে দাও, ওরা লিখে নেবে, সাইন করে নেবে, চেক আউটের টাইম পেমেন্ট করতে হবে। ভালো লাগছে। মানে জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি, মানে এত সৌন্দর্য জীবনে। আর কি চাই, বইয়ের ভালো লেগে গেছে, ব্যাস। আমার আর চাই না কিছু। ট্রিপ ইজ ফ্যান্টাস্টিক ব্রো, ট্রিপ ইজ ফ্যান্টাস্টিক। কিছুটা সময় জলের মধ্যে দোলনাটাকে এনজয় করার পর আমরা চলে গেছিলাম লাঞ্চের জন্য। একদম ওয়াটার ভিলার সামনেই ছিল এই রেস্টুরেন্টটা। এটার নাম ছিল ব্লু লাগন বার। এখানে দেখো, ভেতরেও বালির উপরে চেয়ার টেবিল পেতে বসার জায়গা করা আছে, আর বাইরেও বালির উপরে চেয়ার টেবিল পেতে বসার জায়গা করা আছে। তোমরা চাইলে ভেতর এবং বাইরে দুটোর মধ্যে যে কোনো জায়গাতেই বসতে পারো। আমরা নিয়ে নিয়েছিলাম একটা ডেভিল প্রনের ডিশ, একটা ডেভিল চিকেনের ডিশ আর একটা ওয়াটারমেলনের জুস। ডেভিল চিকেনের প্রাইস ছিল $16, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2000 টাকার কাছাকাছি। ডেভিল প্রনের প্রাইস ছিল $28, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 3000 টাকার কাছাকাছি। আর ওয়াটারমেলন জুসটার প্রাইস ছিল $8, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 700 টাকার কাছাকাছি। দেখো, গাছের তলায় এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটাকে এই সমুদ্রের ভিউটা দেখতে দেখতে এনজয় করার জন্য। কিছুটা সময় রেস্ট করে নেবার পর রাতের এই প্রাইভেট আইল্যান্ড আর ওয়াটার ভিলার সুন্দর ভিউটা এনজয় করার পর আমরা চলে গেছিলাম রাতের ডিনারটা কমপ্লিট করে নেবার জন্য। আমরা যেহেতু হাফ বোর্ড নিয়েছিলাম, হাফ বোর্ডের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনারটা কমপ্লিমেন্টারি থাকে, আর ফুল বোর্ড নিলে ব্রেকফাস্ট, ডিনার আর লাঞ্চ তিনটেই কমপ্লিমেন্টারি থাকে। মানে তোমরা যে অ্যামাউন্টটা পে করবে সেই অ্যামাউন্টের মধ্যেই ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থেকে যাবে। কিন্তু আমরা হাফ বোর্ড নিয়েছিলাম, লাঞ্চটা আমরা নিজেদের ইচ্ছা মতো করেছিলাম। এখানে ছিল বুফে সিস্টেম, মানে ভেজ আইটেম থেকে নন ভেজ, ফ্রুটস, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, কেক, সমস্ত ধরনের আইটেম এখানে ছিল। দেখো, ওখান থেকে আমরা এই খাবারগুলো নিয়েছিলাম। আর এখানে আমি একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম, সেটা হলো টুনা ফিশ। টুনা ফিশ আমি ফার্স্ট টাইম খেলাম। অনি আমাকে অনেকবার ধরে নিষেধ করছিল টুনা ফিশটা খেতে না, কিন্তু আমি ভাবলাম নতুন ধরনের একটা মাছের নাম শুনছি, একটু টেস্ট করেই দেখি। কিন্তু একটুখানি মুখে দিতেই ওই গন্ধেতে আমার খুবই বমি চলে এসেছিল। আমি জানি না, হয়তো মাছটা একটু কাঁচা ছিল কিনা। এই দেখো, ওখান থেকে উনি আবার হাই করছেন আমি যখন ভিডিও করছিলাম। তো তারপর থেকে আমার টুনা ফিশের প্রতি একটু ভয় জন্মে গেছে। টুনা ফিশের নাম শুনলেই আমি 10 হাত ছিটকে যাই। ডিনার কমপ্লিট করে নেওয়ার পর আমরা চলে গেছিলাম এই জায়গাটিতে। এই জায়গাটিতে একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। যারা যেই গানগুলি পারেন সেই গানগুলি তারা গাইছিলেন, সঙ্গে বাজছিল কারাওকে। এই সন্ধ্যাটা সত্যি মুগ্ধ করে দিয়েছিল আমাদেরকে।
দেখো, এটা হলো রাতের ওয়াটার ভিলার রুমের অ্যাম্বিয়েন্সটা। বাইরে থেকেই কি সুন্দর লাগছে, তাই না? আমরা যেহেতু হানিমুন কাপেল ছিলাম, সেই জন্য প্রত্যেকটা আইল্যান্ডে গিয়েই আমরা বলেছিলাম আমাদের বেডগুলো ডেকোরেট করে দেওয়ার জন্য। আমরা যখন ডিনারে গেছিলাম তখন ওনারা রুমে এসে আমাদের এই বেডটা ডেকোরেট করে দিয়ে গেছে। কি সুন্দর লাগছে, তাই না? যদিও এই ওয়াটার ভিলাগুলো দেখতেও খুবই সুন্দর ছিল, বাইরে থেকেও যেমন, ভেতরটা তো আরো সুন্দর। বেড, রুমের ডেকোরেশন সবকিছুই খুবই সুন্দর ছিল। সাথে এই হ্যাপি হানিমুন লেখা বেডের ওপর ওরকম ভাবে লাভ ডিজাইন, ফুল দিয়ে ডিজাইন, আর পাশে ওই দুটো হলুদ কালারের ল্যাম্প তো রুমের অ্যাম্বিয়েন্সটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। গাইস, গুড মর্নিং। আমরা লেট হয়ে গেছি ব্রেকফাস্টের জন্য, কারণ তাড়াতাড়ি যাচ্ছি। ব্রেকফাস্টটা করে তারপর তোমার সাথে ভালোভাবে আরামসে কথা বলবো। ব্রেকফাস্টের জন্য আমরা একটু লেট হয়ে গেছিলাম, আর একটু হলেই ব্রেকফাস্টের কাউন্টার বন্ধ হয়ে যেত। তখন আমাদেরকে নিজেদেরকে আবার এক্সট্রা খরচা করে ব্রেকফাস্টটা করতে হতো, কারণ এখানে টাইম নিয়ে খুবই স্ট্রিক্ট। যেই টাইম বলে দেবে তার থেকে 1-2 মিনিট এদিক ওদিক এনারা করেন না। ওই টাইমের মধ্যেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। আমরা যেহেতু হাফ বোর্ড নিয়েছিলাম, সেই জন্য ওর মধ্যে আমাদের ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড ছিল। এখানেও ছিল বুফে সিস্টেম, আর সমস্ত ধরনেরই খাবার ছিল। তোমরা তোমাদের পছন্দ মতো খাবারগুলো কালেক্ট করে নিতে পারো। খাওয়া দাওয়া সেরে কিছুটা সময় সি বিচের ধারে কাটিয়ে আমরা চলে গেলাম চেক আউটের জন্য। চেকআউট হয়ে গেছে। এখানে চেকআউট টাইম 12টা। তো আমাদেরকে রুম ছেড়ে দিতে হচ্ছে, কি করবো আর, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছেড়ে আমাদেরকে যেতে হবে, কিছু করার নেই। তো আমরা যাচ্ছি। এই যে আমাদের লাগেজ গুলো এখানে রাখা আছে, আমাদের ব্যাগ লাগেজ 1 নাইটের জন্য আমরা নিয়েছিলাম, তাই জন্য আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চেকআউট করছি। এই সুন্দর অ্যাম্বিয়েন্স, এই সুন্দর ওয়াটার ভিউতে আমাদের চলে যেতে হবে। আমরা যাবো গুলিতে আজকে। চলো লেটস গো, গুলিতে গিয়ে বাকিটা এনজয় করবো আমরা। এবার অনি পেমেন্ট গুলো ক্লিয়ার করে নিচ্ছিল।
রুমের রেন্টটা তো আগেই নিয়ে নিয়েছে, কিন্তু সারাদিন এই আইল্যান্ডে থাকার পর আমরা যেসব খাওয়া দাওয়াগুলো করেছিলাম সেই সবের পেমেন্টগুলো অনেক ক্লিয়ার করে নিচ্ছিল। চেক আউটের টাইমে এই সব পেমেন্টগুলো ক্লিয়ার করে নিতে হয়। এবার আমরা যাব গুলি আইল্যান্ডে। গুলি আইল্যান্ডের জন্য স্পিড বোট অলরেডি আমরা আগের থেকেই বুক করে রেখেছিলাম যখন মাফুসি আইল্যান্ড থেকে এই আইল্যান্ডে আসছিলাম। আমাদের চেক আউট হয়ে গেছিল দুপুর 12টার সময়, আর আমাদের স্পিড বোট বুক করা ছিল দুপুর 3টের সময়। সেই জন্য আমাদের হাতে একটু টাইম থাকায় আমরা এই আইল্যান্ড থেকেই লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। তোমরা তো ভালোভাবেই জানো আমরা মালদ্বীপে বিভিন্ন ধরনের ফ্রুট জুস ট্রাই করেছিলাম। সেই জন্য সেইবারও আমরা নিয়েছিলাম একটা করে পাইনাপেলের জুস, একটা মজিতো আর একটা পিৎজা। সবগুলোই খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম আইল্যান্ডের অপর প্রান্তটাকে এক্সপ্লোর করার জন্য, যেহেতু আমাদের হাতে একটু টাইম ছিল। ওখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে অনির কিছু গান শুনে আমরা ফিরলাম গুলি আইল্যান্ডে। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা, এমন যদি হতো আমি পাখি বেড়াই সারা, হতাম যদি রঙিন প্রজাপতি, রঙে রঙে মাখামাখি, হতাম যদি রঙিন প্রজাপতি, রঙে রঙে মাখামাখি। তো বেড়াই সারা, যদি হতো আমি পাখির মতো উড়ে বেড়াই সারা, উড়ে উড়ে বেড়াই সারা। আমরা ফিয়ালুই আইল্যান্ড ছেড়ে দিচ্ছি এবারে। আমাদের একদিনের ট্যুর ছিল, ওটা হয়ে গেছে। ওয়াটার ভিলাতে আমাদের একদিনের ট্যুর ছিল, ওটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ফিয়ালুই ছেড়ে গুলি আইল্যান্ডে যাব। গুলির জন্য আমরা একটা স্পিড বোট বুক করেছিলাম এবং ওই স্পিড বোটটা আসছে আমাদেরকে নিতে। তো ওই স্পিড বোটে করে আমরা এখন গুলি আইল্যান্ডে যাব। আর ওই স্পিড বোটটা আমাদের $100 নিয়েছে। আর এই হলো জেটি, আমরা এখানে ওয়েট করছি। চলো, ওই যে দূরে আমাদের লাগেজ রাখা আছে, লাগেজগুলো নিয়ে আমাদের স্পিড বোটটা আমাদেরকে আনতে আসছে। তারপরে আমরা গুলি আইল্যান্ডে চলে যাবো। গুলি আইল্যান্ডে গিয়ে আমি তোমাদেরকে বাকি গুলির আইল্যান্ডের ডিটেলসটা শেয়ার করবো। এই যে স্পিড বোটটা এসেছে আমাদেরকে আনতে ফিয়ালুই আইল্যান্ড থেকে। আমরা এখন যাব গুলিতে। আমরা পৌঁছে গেছি গুলি আইল্যান্ড। আমরা আগের থেকেই বলে রেখেছিলাম আমাদের পৌঁছানোর টাইমটা, সেই জন্য যেই হোটেলটা বুক করা ছিল ওখানের একজন স্টাফ এসে আমাদের লাগেজ ব্যাগগুলো নিয়ে চলে গেছে। সেই জন্য আমরা একটু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আইল্যান্ডের চারিদিকটা দেখতে দেখতে আসছিলাম। আমরা এখন পৌঁছে গেছি গুলিতে আমাদের হোটেলে। আমাদের হোটেলটা আমরা বুক করেছিলাম, আর এর ঠিক অপোজিটের দিকে দেখো ওশান। তো আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল একটা ওশান ভিউ নেবো, আমরা এক রাত ওশান ভিউ দেখতে দেখতে কাটাবো। দ্যাটস ওয়াই আমরা এই হোটেলটা চুজ করেছিলাম। দেখি রুম কিরকম পাই ওটা। হোটেলে পৌঁছানোর সাথে সাথে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেলেন। এই ড্রিঙ্কসগুলো খেতে খুবই সুন্দর ছিল। চলো এবার তোমাদেরকে আমাদের রুম ট্যুর করে দেখানো যাক। আমরা এই সব রুমগুলোয় আগের থেকেই বুক করে রেখেছিলাম মেক মাই ট্রিপ অ্যাপের থ্রু। আমাদের রুমটা ছিল ওপর তলাতে, সেই জন্য এই সিঁড়ি দিয়ে উঠে আমাদেরকে ওপরে আসতে হয়েছিল। আর উঠেই দেখো এমন সুন্দর সমুদ্রের ভিউ, কি সুন্দর লাগছে তাই না? চলো এবার তোমাদেরকে আমাদের রুমের ভেতরটা দেখানো যাক। রুমের এন্ট্রিতেই ছিল কাঁচের স্লাইডিং গেট।
রুমে ঢোকার আগে চলো তোমাদেরকে আমাদের রুম থেকে বাইরের ভিউটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। কি সুন্দর লাগছে তাই না? দেখো, এটা হলো আমাদের রুম। রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এদিকে রাখা ছিল জামা কাপড় রাখার জন্য কিছু হ্যাঙ্গার, কিছু বই, ডাস্টবিন, আর এটা হলো আমাদের বেড। ওদিকে দেখো কর্নার করে রাখা আছে একটা আয়না, একটা মিনি ফ্রিজও আছে, আর চেয়ারও দেওয়া আছে। চলো এবার তোমাদেরকে আমাদের বাথরুমটা দেখানো যাক। কোনো একটা হোটেলে গেলে এটাই তো একটা মেইন জিনিস দেখার মতো। না, বাথরুমটা সত্যিই খুবই ক্লিন ছিল। হেয়ার ড্রায়ার ছিল, বেসিন ছিল, কোমোড ছিল, বাথটব ছিল, সবকিছুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। স্ট্রিংওয়েভ হোটেলের এই রুমটিতে ওয়ান নাইটের জন্য চার্জ লেগেছিল $90, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 8,000 টাকার কাছাকাছি। কিছুটা সময় রেস্ট নিয়ে আবার ড্রেস আপ করে আমরা বেরিয়ে পড়লাম এই আইল্যান্ডটাকে এক্সপ্লোর করার জন্য। গুলি ছিল একটা লোকাল আইল্যান্ড। আমরা যে 3টে আইল্যান্ড ঘুরলাম তার মধ্যে বলতে পারো গুলি একটু লো বাজেটের আইল্যান্ড ছিল। মালদ্বীপের অন্য সব আইল্যান্ডগুলোর মতো যেমন মাফুসিও একটা লোকাল আইল্যান্ড ছিল, কিন্তু সেটার মতো গুলি অতটাও পপুলার আইল্যান্ড ছিল না। এমনকি গুলি আইল্যান্ডে আমার অতটাও কমফোর্টেবল ফিল হয়নি অন্য সব আইল্যান্ডগুলোর মতো। গুলি একদমই খুবই একটা লোকাল আইল্যান্ড ছিল। এখানে টুরিস্টদের জন্য খুব একটা ভালো ব্যবস্থাও ছিল বলে আমার মনে হয় না। আইল্যান্ডটা ঘুরতে ঘুরতে আমার খুবই ফাঁকা ফাঁকা লেগেছিল, আর খুব একটা টুরিস্টও আমি দেখতে পাইনি। এখানে বেশিরভাগ লোকাল লোকজনেরাই থাকে, টুরিস্টদের জন্য খুব ভালো ব্যবস্থাও এখানে নেই। এটা ছিল গুলি আইল্যান্ডের স্পিডবোট পয়েন্ট। এখানে সব স্পিডবোটগুলো দাঁড়িয়ে থাকে। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে টুরিস্ট বিচ। আমরা যখন গেছিলাম খুব একটা লোকজনও আমরা দেখিনি এই বিচের ধারে। মাফুসি আইল্যান্ডে আর ফিয়ালহুইতে যেমন বিচের ধারে সবসময় লোকের আনাগোনা ছিল, কিন্তু এই আইল্যান্ডে তেমন একটা লোকের দেখা কিন্তু মেলেনি। গুলি আইল্যান্ডেই আমরা করেছিলাম আমাদের ক্যান্ডেল লাইট ডিনারটা। আমরা যে হোটেলটিতে ছিলাম ওই হোটেলের সাথে কথা বলেই ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম। যেহেতু গুলিতেই আমাদের লাস্ট দিন ছিল আর সেই দিন কোনো অ্যাক্টিভিটি বা আদার্স কোনো কাজ করার ছিল না, আমরা টায়ার্ডও খুব কমই ছিলাম, সেই জন্য আমরা ভেবেছিলাম লাস্ট দিনেই আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব। ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আমাদের খরচ পড়েছিল $80, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 7,000 টাকার কাছাকাছি। কিন্তু সেই তুলনায় ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট আমাদের খুব একটা পছন্দ হয়নি। তোমরা চাইলে গুলি আইল্যান্ডে একটু কম খরচে ক্যান্ডেল লাইট ডিনার করতেই পারো, কিন্তু এর তুলনায় অন্য সব আইল্যান্ডে অনেক সুন্দর করে ডেকোরেট করে আর খাবারের কোয়ালিটিও খুব ভালো থাকে বলে আমার মনে হয়। আমরা এখন আছি গুলির স্ট্রিংওয়েভ হোটেলে। আর আমরা যেহেতু হানিমুন কাপেল, তাই আমরা যেখানে যেখানে গেছি সবাইকে বলেছি আমাদের বেড ডেকোরেট করে দেওয়ার জন্য। তাই স্ট্রিংওয়েভ হোটেলকেও আমরা বলেছিলাম যে আমাদের বেডটা ডেকোরেট করে দেওয়ার জন্য। চলো দেখি আমাদের বেডটা কেমন ডেকোরেট করেছে।
এটা সব থেকে বেস্ট। আমরা যে 3টে আইল্যান্ডে থাকলাম, ফিয়াল হই, মাফুসি আর এটা হলো গুলি, থার্ড আইল্যান্ড আমরা যেখানে আছি, তার মধ্যে এটা হলো সব থেকে বেস্ট, যেখানে সব থেকে সুন্দরভাবে বেডটা ডেকোরেট করে দিয়েছে। আমার খুব দারুণ লেগেছে। এটা হলো মালদ্বীপে আমাদের লাস্ট দিন, মানে 5 নম্বর দিন। তাড়াতাড়ি করে উঠে আমরা বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য। আমরা যাব সি বিচে, আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখানে ছিল 4টে ব্রেড, 2টো চিকেন সসেজ, 1টা ডিমের পোচ, বাটার, জ্যাম, কিছু ফ্রুটস আর অবশ্যই করে সাথে ফ্রুট জুস। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। দেখো এই জায়গাটায় অনেক দোকানও ছিল, আর এদিকে বাঁদিকে লেখা আছে আই লাভ গুলি। সামনে ছাতা দিয়ে কিছু আরাম কেদারাও করা আছে, যাতে ওইখানে বসে কিছুটা শোয়া এবং রেস্ট নেওয়া যায়। গুলি আইল্যান্ডে আমি অতটাও টুরিস্ট দেখতে পেলাম না অন্য সব আইল্যান্ডের মতো। এর আগে আমি যেমন মাফুসি আইল্যান্ডে থেকেছি, ওটাও একটা লোকাল আইল্যান্ড ছিল, কিন্তু ওখানে প্রচুর টুরিস্টের আনাগোনা ছিল। কিন্তু এখানে সি বিচের ধারেও তেমন একটা টুরিস্টের দেখা কিন্তু মেলেনি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে জলের মধ্যে দোলনা করা আছে। আজকে আর সমুদ্রের জলে নামবো না, কারণ জামা কাপড়গুলো ভিজে গেলে ব্যাগে ওই ভেজা জামা কাপড় নিয়ে যাওয়া প্রবলেম হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবারে আমরা হোটেলে গিয়ে বাকি যে জামা কাপড় প্যাকিং করার আছে ওগুলো কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিছুটা সময় বিচের ধারে কাটিয়ে কিছু ভালো ভালো ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে আমরা ফিরে যাব হোটেলে। আমাদের হানিমুন ট্রিপটা আজকে ফাইনালি এন্ড হতে চলেছে। আজকে লাস্ট ডে আমাদের। আমরা গুলি থেকে মালে চলে যাবো, তো তারপর প্যাকিং হচ্ছে। আসার দিনে যতটা এক্সাইটমেন্ট ছিল, যাওয়ার দিনে অতটাই খারাপ লাগছে। স্পিড বোটে করে গুলি আইল্যান্ড থেকে আমরা পৌঁছে গেলাম মালে এয়ারপোর্ট। স্পিড বোটের জন্য রেট লেগেছিল $25, দুজনের জন্য লেগেছিল $50, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 4,500 টাকার কাছাকাছি। এটা ছিল কমন স্পিড বোট। মাফুসি আইল্যান্ডে যখন আমরা ছিলাম, তখনই গুলি আইল্যান্ড থেকে মালে এয়ারপোর্ট আসার জন্য স্পিড বোটটা আমরা বুক করে রেখেছিলাম। ওনারা সময় মতো গুলি আইল্যান্ড এসে ওখান থেকে আমাদের পিক করে মালে এয়ারপোর্ট পৌঁছে দিলেন। আমরা যদি একটা গ্রস ক্যালকুলেশন করি, তাহলে বলতে পারি 1.5 লাখ টাকার মধ্যে আমরা ট্রিপটা কমপ্লিট করে নিয়েছিলাম। এখানে আমাদের ফ্লাইটের রেন্ট, রুমের রেন্ট, ওয়াটার বিলার প্রাইস, অ্যাক্টিভিটি আর স্পিড বোটের প্রাইস ইনক্লুড আছে। এই সমস্ত কিছু মিলিয়ে ধরলে 1.5 লাখ টাকার মধ্যে আমরা সবকিছু কমপ্লিট করে নিতে পেরেছিলাম। আর বাদবাকি খাওয়া দাওয়া, জামা কাপড়, এটা যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাই এই জিনিসগুলো আমি এর মধ্যে ইনক্লুড করছি না। কিন্তু মেন যে জিনিসগুলোর খরচ হয়ে থাকে, সেই জিনিসগুলো ধরলে টোটাল আমরা 1.5 লাখ টাকার মধ্যে ট্রিপটা কমপ্লিট করে নিতে পেরেছিলাম। বাই বাই মালদ্বীপ। ডিউটি ফ্রি চলে আসো, ছেলেরা বুঝে গেছে। 1200 টাকা কম। 1200 টাকা? 1200 টাকা কম? চলো নিয়ে নি অনেকগুলো।
তোমরাও যদি চাও আমাদের মতো বাজেট ট্রিপ প্ল্যান করতে, তাহলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকের মতো এটুকুই, আবার অন্যদিন আসবো অন্য কোনো ট্রাভেলের ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই। ভাবনা তো সেদিন রাত ধরে এলোমেলো মনটাকে কি করে যে আগলে রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। ও ও ও এটা গল্প দেখো লিখছে কে, জমে অন্ধকার আলো সেছে কে, এটা গল্প দেখো লিখছে কে, জমে অন্ধকার আলো সেছে কে, কিছু আবদারে জানি নেই মানে, তোর সঙ্গে আমাকে এগিয়ে দে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। ও ও ও yeah 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 oh na 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 na. I love you, Ray. I love you too, Ani.